আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে ম্যাথ ডটের পক্ষ থেকে গণিতের ক্লাস শুরু হবে। আজকে আমরা গণিতের শুরু থেকে শুরু করব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লেখা আছে বাস্তব সংখ্যা। আসলে এই বাস্তব সংখ্যার ইংরেজি শব্দ হচ্ছে রিয়েল নাম্বার। তো আসলে আমাদের গণিত অনেকের কাছে ভয়ের কারণ, কিন্তু আসলে গণিত ভয়ের কিছু নেই। গণিত অনেক সোজা যদি আমরা চেষ্টা করি। তো আমরা এই বাস্তব সংখ্যাটা আসলে কি? তো আসলে এই বাস্তব সংখ্যার উদাহরণ হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা মিলে যে সংখ্যা, সেটাই হচ্ছে কি বাস্তব সংখ্যা। সকল মূলদ ও অমূলদ সংখ্যা, এই সংখ্যাগুলোকে মূলত বলা হয় কি বাস্তব সংখ্যা। তো এখন প্রশ্ন হলো যে এই মূলদ আর অমূলদ, এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে বা অনেকের কাছে নতুন শব্দ হতে পারে। তো আমরা পর্যায়ক্রমে এই মূলদ এবং অমূলদের কাছে আসব। তার আগে আমরা একটু জেনে নেই আমরা অঙ্ক এবং সংখ্যা বলতে কি বুঝি। অঙ্ক, এই অঙ্কটা আসলে কি, আর সংখ্যা বা কি? তো অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই যে গাণিতিক চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলোকে বলা হয় অঙ্ক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর সংখ্যা কি? সংখ্যা হচ্ছে যে 10 থেকে শুরু করবে একদম ইনফিনিটি পর্যন্ত। এই যে গাণিতিক চিহ্নগুলো আছে সেগুলো হচ্ছে সংখ্যা। আশা করি আপনারা সবাই অঙ্ক এবং সংখ্যার পার্থক্য বুঝতে পেরেছেন। জি বন্ধুরা, এখন আসেন আসলে আমরা যে বাস্তব সংখ্যা পড়লাম, এই বাস্তব সংখ্যাটা আমরা পড়ছি যে সকল মূলদ এবং অমূলদ, এই দুটো মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। তো আমরা এখানে যে একটা ছক দেখতে পাচ্ছি, এই ছকের মধ্যে আমরা পুরো ছকটা সম্পন্ন করিনি, অর্ধেক ছক। আমরা আজকে মূলদটা কি আমরা এটা শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূলদটা কি একটু আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি ছকে যে আমরা এখানে মূলত আমাদের যে সংখ্যাটা আছে বাস্তব সংখ্যা, তার প্রকারভেদটা আমরা এখানে আংশিক অংশ প্রকাশ করেছি। আমরা জানি যে বাস্তব সংখ্যা মূলত দুই ধরনের, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। আবার এই মূলদ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এখন যদি আমরা বলি যে মূলদের সংখ্যাটা কি, যদি আমরা বলি যে মূলদের সংখ্যাটা কি, আমরা কিন্তু স্বাভাবিকভাবে এখানেই বুঝতে পারতেছি যে মূলদের ভিতরে কি আছে। মূলদের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে আমরা কি সাধারণভাবে বলতে পারি না যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকেই মূলদ সংখ্যা বলা হয়? এখন আসেন যে পূর্ণ সংখ্যাটা কি। এই পূর্ণ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা মূলত বোঝায় যে আমরা স্বাভাবিকভাবে 1 2 3 4 5 এগুলো যে জানি, 1 2 3 4 5 এগুলো কিন্তু আমরা জানি স্বাভাবিকভাবে। এখন আমরা আরও একটা জিনিস স্বাভাবিকভাবে খুব সহজেই জানি যে কোনো অঙ্ক বা সংখ্যার সামনে যদি কোনো কিছুই না থাকে, তাহলে আমরা বুঝতে পারি কি যে এটা হচ্ছে কি প্লাস, এর সামনে কি আছে প্লাস আছে। এটা তো আমরা খুব স্বাভাবিকভাবেই জানি। তো অনুরূপভাবে যদি আমরা এই সেম সংখ্যাগুলো লিখি, তার সামনে যদি মাইনাস দেই, তাহলে কি লিখি মাইনাস যদি দেই, তাহলে আমরা কি বলতে পারবো যে এই সংখ্যাগুলোর সামনে কি আছে বিয়োগ অথবা কি যেটাকে আমরা বলি মাইনাস আছে। তো এই পূর্ণ সংখ্যা হচ্ছে যে এই যে দুইটা সংখ্যা, একটা হচ্ছে কি প্লাস যুক্ত সংখ্যা, একটা হলো কি মাইনাস যুক্ত সংখ্যা, এই দুইটা সংখ্যাকে একত্রে বলা হয় কি পূর্ণ সংখ্যা। তো আমরা স্বাভাবিক প্রক্রিয়া জানতে পারলাম, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে দুইটা ধরনের, একটা হচ্ছে প্লাস যুক্ত সংখ্যা, একটা হচ্ছে কি মাইনাস যুক্ত সংখ্যা। এখন এই প্লাস বা যোগযুক্ত সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। কি বলা হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? সেগুলো হচ্ছে সামনে কি আছে যোগ আছে, সেগুলো হচ্ছে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর একটা আছে, সেটা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে কি যে এই সংখ্যাগুলোর সামনে কি থাকবে
মাইনাস থাকবে, যেমন হচ্ছে -1 -2। তো এগুলো হচ্ছে কি এক একটা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন এখানে একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে যে কি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাঝখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি শূন্য। মাঝখানে কি শূন্য। তার মানে এই পূর্ণ সংখ্যাকে তিনটা পার্টে পাওয়া যায়, একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক, আর একটা হচ্ছে কি শূন্য। এই শূন্যটা কি, শূন্য মানে হচ্ছে যে এই শূন্য। আমাদের অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করে যে আসলে শূন্য কি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা। শূন্য হচ্ছে কি, শূন্যকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কি ধনাত্মকও নয় আবার হচ্ছে কি ঋণাত্মক নয়, এটা হচ্ছে শূন্য শূন্যই। আশা করি সবাইকে বুঝতে পেরেছি। তো এখন আমরা আর একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে যে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি তিন ধরনের। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে এক সংখ্যা, আর একটা হচ্ছে অমৌলিক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যা বলতে আমরা কি বুঝতেছি, যে সব সংখ্যার সামনে কি থাকবে, যোগ থাকবে। তাহলে আমরা ধনাত্মককে তিনটা ভাবে পাইলাম, একটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে এক, আর একটা হচ্ছে অমৌলিক বা হচ্ছে যৌগিক। অমৌলিক বা যৌগিক। তো মৌলিক সংখ্যাটা হচ্ছে কি, মৌলিক সংখ্যা হচ্ছে আমরা যদি কোনো সংখ্যাকে ওই সংখ্যা এবং ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে এবং অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় না, বরং হচ্ছে একটা সংখ্যাকে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যাবে, আর হচ্ছে ওই সংখ্যা নিজেকে দিয়ে ভাগ করা যাবে, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই যে আমরা এখানে 2 পাইলাম, এই 2কে আসলে কি কি দিয়ে ভাগ করা যায়, 2কে 1 দিয়ে ভাগ করা যায়, আবার 2কে 2 দিয়ে ভাগ করা যায়। এছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই জন্য হচ্ছে কি এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি, যে একটি সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যাবে এবং ওই সংখ্যাটাকে নিজেকে দিয়ে ভাগ করা যাবে, সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, 3 কি, 3কে কি কি দিয়ে ভাগ করা যায়, ভাগ করা যাবে 1 দিয়ে, আর ভাগ করা যাবে 3 দিয়ে। তার মানে 3 হচ্ছে কি মৌলিক সংখ্যা। আবার আমরা ধরি 4 যদি ধরি, তাহলে 4কে 1 দিয়ে ভাগ করা যাবে, আবার 2 দিয়ে ভাগ করা যাবে, আবার 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটা কি মৌলিক সংখ্যা? না, এটা মৌলিক সংখ্যা নয়। আবার এখন আমরা আছি যে 5 যদি বলি, 5, তাহলে 5কে কি দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যাবে এবং 5 দিয়ে ভাগ করা যাবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সুতরাং 5 হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন আমরা আছি 6 দিয়ে, 6কে কি দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 6 দিয়ে যায়। তার মানে কি এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। আবার যদি আমরা এখন 7কে ধরি, তাহলে 7কে কি দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায় আর 7 দিয়ে যায়। তার মানে কি 7 হচ্ছে মৌলিক সংখ্যা। আবার যদি 8কে ধরি, তাহলে হচ্ছে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 8 দিয়ে যায়। তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। 9কে যদি আমরা ধরি, তাহলে 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 9 দিয়ে যায়। তার মানে এটা কি মৌলিক সংখ্যা নয়। এখন আমরা যদি 10কে ধরি, তাহলে 10কে কি দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 10 দিয়ে যায়। তার মানে এটা কি, এটা মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা এখানে দেখলাম যে 1 থেকে আমরা 2 থেকে দেখলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত আমরা কয়টা মৌলিক সংখ্যা পাইলাম, আমরা 2কে পাইলাম, 3কে পাইলাম, 5কে পাইলাম এবং হচ্ছে কি 7কে পাইলাম। তাহলে আমরা কয়টা পাইলাম, 2, 3, 5, 7। তাহলে আমাদের কাছে যদি এখন প্রশ্ন আসে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কটা, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আসেন যে এখানে যে মৌলিক সংখ্যার পরে একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে কি 1। এই 1টা হচ্ছে কি 1, এই 1 হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, কিন্তু সে মৌলিক সংখ্যাও নয়
আবার অমৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যাও নয়, বরং এক হচ্ছে একই, কিন্তু এটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসেন যে অমৌলিক সংখ্যা বা হচ্ছে কি যৌগিক সংখ্যা। এই মৌলিক সংখ্যার যে শর্ত, এই শর্তগুলো ছাড়া যে মৌলিক সংখ্যা, যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। তাহলে আমরা এখানে মৌলিক সংখ্যা পাইনি কোনটা কোনটা? আমরা পাইলাম 4 পাইলাম, 6 পাইলাম, 8 পাইলাম, 9 পাইলাম, 9 10। তাহলে আমরা 1 2 3 4 5। তাহলে আমরা এখানে বলতেই পারি তাহলে 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা কয়টি? যৌগিক সংখ্যা হচ্ছে 5টি। সেটা হলো কি কি? 4 6 8 9 10। এগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা বা অমৌলিক সংখ্যা। আশা করি আমরা এই ধনাত্মক পূর্ণ সংখ্যার যে বিস্তারিত রূপ এটা বুঝতে পেরেছি।